গল্প নীর ভাঙ্গা ঝড়। লেখায় মাহবুবা বিথি। বাসর ঘরে তোমাকে তার নববিবাহিত স্বামী বলে, তোমার সাথে আমার কোনোদিন বাসর হবে না। আজ আমার জন্য অন্য একজন বাসর ঘরে অপেক্ষা করছে। সুতরাং বুঝতেই পারছো তুমি কোনোদিন আমার কাছে স্ত্রীর অধিকার পাবে না। সুতরাং যত তাড়াতাড়ি নিজেকে আমার জীবন থেকে সরিয়ে নিতে পারবে ততই মঙ্গল। আর একটা কথা, পুরো বাড়ির মানুষ ঘুমিয়ে পড়েছে। আমিও আমার প্রিয়তমা স্ত্রীর কাছে চলে যাচ্ছি। দরজাটা লাগিয়ে দাও। আর একথা যেন কারো কাছে প্রকাশ করা না হয়। কথাটা ভালো করে মনে রেখো। এর ব্যতয় ঘটলে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তমা সদর দরজা লাগিয়ে দেয়। রুমি এসে বিছানায় বসে ভাবে, ওর নববিবাহিত স্বামী কি অবলীলায় কথাগুলো বলে গেল। অথচ বাসরঘর নিয়ে ওর অনেক কৌতূহল ছিল। কথাগুলো বলতে ওর স্বামীর মুখে একটুও আটকাল না। তমা কথাগুলো শুনে সত্যি খুব অবাক হয়। একবার ওর মনে হয় ওর স্বামীকে জিজ্ঞাসা করা উচিত, তাহলে ওকে কেন বিয়ে করা হলো। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। কেননা ওর ইচ্ছাতেই ওর বাবা ওকে বিয়ে দিতে বাধ্য হয়েছে। তমাও এটাই চেয়েছে। ওর কাছে বিয়ের আগে প্রেম না করে বিয়ের পর প্রেম করাটা শ্রেয় বলে মনে হয়। ভেবেছিল বিয়ের পর স্বামীর সাথে ছুটিয়ে প্রেম করবে। অথচ বাস্তবতা ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে জীবন বড় কঠিন। সহজ সরল গতিপথে জীবন নদীর স্রোত কখনো প্রবাহিত হয় না। ও সবই এইচএসসি পাশ করে গাইবান্ধা সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছে। হয়তো বিয়েটাও দুদিন পরে করতে পারত, কিন্তু বছরখানিক আগে ওর মা মারা যায়। আর 6 মাস আগে ওর বাবাকে ওর ভাইয়ে বিয়ে দিয়ে নিজে বউ নিয়ে ঢাকা শহরে থিতু হয়। তমা ভাবে, এই পৃথিবীতে মানুষ খুব স্বার্থপর প্রাণী। নিজের স্বার্থ ছাড়া ওরা আর কিছু বুঝে না। একদিকে মা মারা যাওয়া, অন্যদিকে বাবার নতুন বিয়ে করা, তমার মনের উপর সে সময় প্রচন্ড চাপ সৃষ্টি হয়। ও মন থেকে ওর বাবার বিয়েটা মেনে নিতে পারেনি। সে কারণে ও আর বাবার বাড়িতে থাকতে চাইছিল না। সুতরাং ও বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যেতে হলে বিয়ে ছাড়া ওর আর কোনো গত্যন্তর নেই। এই জন্য চটজলদি বিয়ে করতে বাধ্য হয়েছে। অথচ ভাগ্য ওকে নিয়ে কি খেলা খেললো। না, ও আল্লাহ পাকের উপর থেকে ভরসা হারায়নি। নিশ্চয় এর মাঝে কোনো না কোনো মঙ্গল লুকিয়ে আছে। আজ এই একলা বাসরে বসে ওর নতুন মায়ের কথা খুব মনে পড়ছে। বিয়ের পর থেকে এই মানুষটাকে ও আর আপন ভাবতে পারেনি। কেননা যেদিন ওর নতুন মাকে ওর বাবা বিয়ে করে আনে, সেদিন ও অসুস্থ হবার ভান করে সারা রাত ওর বাবাকে নিজের মাথার কাছে বসিয়ে রাখে। না, ওর নতুন মা অবশ্য এ কারণে ওকে কখনো কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়নি। সেও বিশ্বাস করেছিল তমা হয়তো সত্যিই অসুস্থ। অভিনয়টা তমা সেদিন নিখুঁতভাবে করেছিল। ও কখনো ওর নতুন মাকে মা বলে ডাকেনি। এটা নিয়েও বেচারি কোনোদিন কোনো অভিযোগ দাখিল করেননি। এখন যদি ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে কিভাবে ও ওর বাবা মায়ের সামনে দাঁড়াবে। তার থেকে বরং নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়াই ভালো। দেখা যাক ভাগ্য ওকে কোথায় নিয়ে দাঁড় করায়। সেজন্য তমা মনে মনে সিদ্ধান্ত নেয় ওর স্বামীর গোপন বিয়ের কথা ও কাউকে বলবে না। তমা বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আজ আষাঢ়ের ভরা পূর্ণিমা। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। মায়ের কথা আর তমার খুব মনে পড়ছে। মা বলতো ওই চাঁদের ভিতরে বসে চাঁদের বুড়ি নাকি চরকা কাটে। ছোটবেলায় চাঁদের দিকে ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তখন চাঁদের অবয়বটাকে ওর বুড়ির মতো মনে হতো। তমা আকাশের বুকে জ্বলজ্বলে একটা তারা দেখতে পায়। মা বলতো, মানুষ মরে গেলে নাকি আকাশে তারা হয়ে যায়। তমা ওর দাদির খুব ভক্ত ছিল। দাদি যেদিন মারা যায় এরকম এক পূর্ণিমা ছিল। ও সেদিন খুব কেঁদেছিল। হয়তো ওকে ভুলানোর জন্য ওর মা সেদিন মিথ্যা গল্প বানিয়ে বলেছিল। কেন জানি আজ ওর মায়ের কথা খুব মনে পড়ছে। মা যদি বেঁচে থাকতো, ওর কষ্টের কথাগুলো অবলীলায় মাকে বলতে পারত। মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা নাকি সমান কথা। আল্লাহ পাক জানেন এই কথার সত্যতা। তবে ওর স্বামী সাব্বির আজ ওর মনটাকে কাচের টুকরার মতো ভেঙে দিয়েছে, যা হয়তো কখনো জোড়া লাগানো যাবে না। নিজের অজান্তে দুচোখে কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বাড়ি থেকে বের হয়ে সাব্বির হাঁফ ছেড়ে বাঁচল।
গাইবান্ধা সদরে ডাকবাংলোর পাশে ভাড়া বাড়িতে ও শিলাকে রেখেছে। 4 তলা বিল্ডিং এর 2 তলা ভাড়া নিয়েছে। বাইকে চেপে রওনা দেয়। তোমার জন্য ওর খারাপ লাগছে, তবে এই খারাপ লাগাকে ও প্রশ্রয় দিবে না, কারণ তোমাকে বিয়ে করার ওর একদম ইচ্ছে ছিল না। মায়ের জোরাজুরিতে ও তোমাকে বিয়ে করতে রাজি হয়। এতে ওর মা আয়েশা খাতুন গেবেনার ছেলে হয়তো তার দূর সম্পর্কে চাচাতো ভাইয়ের মেয়ে শিলাকে ভুলতে পেরেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাব্বির পারেনি ওর ভালোবাসাকে অসম্মান করতে। বাসর সেরে ফজরের আজানের আগে সাব্বির বাড়ি ফিরে আসে। তোমার বিবাহিত জীবনের 6 মাস পেরিয়ে গেল। ও সাব্বিরের এই আচরণের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে জীবনের সময়গুলো পার করতে লাগলো। তবে এর মধ্যে সাব্বিরকে ওর মা হাতে নাতে ধরে ফেলে। ইউরিনের চাপে রাত 4টার সময় সেদিন আয়েশা খাতুনের ঘুম ভেঙে যায়। উনি ওয়াশরুমে যাবার সময় সাব্বিরকে ঘরে ঢুকতে দেখে। দরজাটা অবশ্য তমাই খুলে দিয়েছিল, কিন্তু ওই রাতে উনি ছেলেকে শাসন না করে তোমাকে অনেক গালমন্দ করেন। পাশাপাশি এটাও বলেন এটা তোমার ব্যর্থতা। ও ওর স্বামীকে ঘরের ভিতর আটকে রাখতে পারেনি। অথচ ওনার ছেলে যে দিনের পর দিন তোমার সাথে অন্যায় করে গেল, সেক্ষেত্রে ছেলেকে উনি কিছু বললেন না। এটা দেখে তমা বলল, আপনি তো আমাকে অনেক কিছু বললেন, কিন্তু ছেলেকে তো কিছুই বললেন না। তুমিও তো না পারলে বাচ্চা পয়দা করতে, আর না পারলে নিজের স্বামীকে আটকে রাখতে। তমাও রেগে গিয়ে বলেছিল, একা একা তো বাচ্চা পয়দা করা যাবে না। আপনার ছেলে আজ অবধি আমার সাথে বিছানা শেয়ার করেনি, তাহলে বাচ্চা কি করে পয়দা হবে? শাশুড়ি আয়েশা খাতুন তোমার গালের সাথে সাথে চড় বসিয়ে দিয়ে বলেন, আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এরপর থেকে আয়েশা খাতুন তোমাকে আর পুত্রবধূর মর্যাদা দেয় না। তবে ঘরের অ্যাসিস্ট্যান্টের জায়গাটা তোমার জন্য বরাদ্দ করেন। তমাও কোনো প্রতিবাদ করে না। সংসারে কাজ করার বিনিময়ে তোমার খাওয়া পড়া জুটে। এটা নিয়ে তোমার কোনো আফসোস নেই। এদিকে সাব্বির খুব বেপরোয়া হয়ে ওঠে। ও এখন আর রাতের বেলা লুকিয়ে ও শিলার কাছে যায় না, বরং সবার সামনে বুক ফুলিয়ে ও শিলার কাছে যায়। এতে কিছুদিনের মধ্যে শিলা কনসিভ করে ফেলে। আয়েশা খাতুন ছেলেকে ফেরাতে পারলেন না। ছেলে সাব্বির তার কথা বাইরে গিয়ে দূরসম্পর্কে চাচাতো ভাইয়ের মেয়ে শিলাকেই নিজের স্ত্রীর মর্যাদা দিল। মনে মনে যদিও ছেলের উপর ফুঁসেছিলেন, কিন্তু রাগ ঝাড়লেন নিজে পছন্দ করে আনা ছেলের বউয়ের উপর। রেগে গিয়ে তোমাকে বলেন, যে নারী স্বামীকে নিজের আঁচলে বাঁধতে পারে না, তার কপালেই এমন দুর্গতি হয়। ঘরের বউ তো হতে পারলে না, তাই দাসী হয়েই থাকতে হবে এখন। আপনি জানতেন না আপনার ছেলে যে শিলাকে ভালোবাসে? জানলে কি আর তোমাকে বউ করে আনি? এখন কিচেনে গিয়ে রান্নাগুলো সেরে ফেলো। তবে ওর ধারণা শাশুড়ি ঠিকই সবটা জানতো। জেদের বশবর্তী হয়ে ছেলেকে বিয়ে করিয়ে শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করলেন। তমা আর কথা বাড়ালো না। যদি এই আশ্রয়টুকু হারিয়ে যায়, সে কারণে সবকিছু মুখ বুজে সয় নেয়। তমা দুপুরে রান্নাগুলো শেষ করে ওয়াশরুমে গিয়ে গোসল করে আসে। এরপর একটা সুতি শাড়ি গায়ে জড়িয়ে নেয়। সাব্বির গত রাত 11টায় বের হয়ে গেছে, এখন বেলা 2টো বাজে, কিন্তু তার বাড়িতে ফেরার নামগন্ধ নেই। কলিং বেলটা যেন আজ এত রাত করে বেজে ওঠে। তমা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে সাব্বির আর পাশে একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বুঝতে অসুবিধা হলো না, এ হচ্ছে শিলা। দরজা থেকে তমা সরে দাঁড়ায়। সাব্বির শিলাকে নিয়ে ঘরে ঢুকে। এমন সময় তমার শাশুড়ি আয়েশা বেগম চিৎকার করে বললেন, তমা, কে আসলো? ও কিছু বলার আগেই সাব্বির বলে, আমি এসেছি মা, দেখো কাকে নিয়ে এসেছি। আয়েশা খাতুন নিজের রুম থেকে বেরিয়ে আসে। শিলার সাথে সাথে অন্যকে সালাম করে। উনিও শিলাকে বুকে জড়িয়ে ধরেন। তমা দূর থেকে ওনাদের নাটকগুলো দেখতে থাকে। আয়েশা খাতুন তমাকে রেখে টেবিলে ভাত বেড়ে দিতে বলেন। যদিও তমার সাথে সাব্বিরের কোনো দাম্পত্য সম্পর্ক নেই, তারপরও শিলাকে দেখে তমার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে।
এতদিন এ বাড়িতে মুখোমুখি সব কাজ করেছে এই ভেবে যে এখানে ওর একটা পরিচয় আছে, কিন্তু আজ ওর চোখের সামনে থেকে পুরো পর্দা সরে যায়। ও বুঝতে পারে এ বাড়িতে ওর স্থান কোথায়। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। চোখে পানি মুছে তোমার টেবিলে ভাত বেড়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। শিলা, সাব্বির আর আয়েশা বেগম ভাত খেতে বসেছে। শিলা ভাতে লোকমা মুখে তুলে বলে, মা, মাছের দোবেয়াজাটা কি আপনি করেছেন? না, আমার এখন আর রান্নার এনার্জি নাই। এখানে যা কিছু দেখছো সব তোমায় রান্না করেছে। ওর রান্নার হাত বেশ ভালো। একথা শুনে শিলা সাব্বিরের দিকে তাকিয়ে বলে, ও তো ভালোই রাঁধে। তাই বলছিলাম। কি বলবে বলো, এত ধানাই পানাই করছো কেন? তুমি বলছিলে ওকে ডিভোর্স দিয়ে বাড়ি পাঠিয়ে দিবে। তোমার সাথে সেরকম কথাই হয়েছিল নাকি সতীনের সংসার করবে বলে ঠিক করেছো? কি যাতা বলছো? মানে আমি তো এখন সংসারের কাজকর্ম তেমন করতে পারবো না। তাই বেবি হওয়ার আগ পর্যন্ত ও থাকুক এ বাড়িতে। এরকম একজন ফুল টাইম কাজের লোক পেতে হলে অনেক টাকা গুনতে হবে। তার থেকে বিনা বেতনে ওই আমাদের শ্রম দিয়ে যাবে। আয়েশা খাতুন কুটনি হাসি হেসে বলে, তোমার মাথায় বুদ্ধি দেখি ভালোই আছে। শিলাও গর্বিত হাসি হেসে মনে মনে বলে, বুদ্ধি আছে বলেই আপনার সাথে টক্কর দিয়ে যাচ্ছি। খাওয়া শেষ করে আয়েশা খাতুন তোমাকে ডেকে বলে, টেবিল গুছিয়ে তুমি ভাত খেয়ে নাও। আর আজ থেকে তুমি কিচেনের পাশে স্টোর রুমটাতে তোমার থাকার জায়গা করে নাও। ও ঘরে এখন থেকে সাব্বির আর শিলা থাকবে। তুমি যখন তোমার রূপ যৌবন দিয়ে আমার ছেলেকে আটকাতে পারলে না, তখন সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। শাশুড়ির কথা শুনে তমা মনে মনে বলে, কপালে বুঝি তার এই লেখা ছিল। ও বারান্দায় দাঁড়িয়ে ওদের সব কথাই শুনতে পায়। আজ ওর গলা দিয়ে কোনো খাবার নামে না। সব গুছিয়ে রেখে রান্নাঘরে মাদুর পেতে শুয়ে পড়ে। ও কিচেন থেকেই শিলার হাসির শব্দ পায়। নিশ্চয় সাব্বির কোনো হাসির কথা বলেছে। তমা শোয়া থেকে উঠে বসে। এরপর শাশুড়ির ঘরে উকি দিয়ে দেখে উনি ঘুমুচ্ছেন। তমা সদর দরজা খুলে ও বাড়ি থেকে চিরদিনের তরে বের হয়ে আসে। কিন্তু হাতে কোনো টাকা পয়সা নিয়ে বের হতে পারেনি। এদিকে পৌষের বেলা। উত্তরের হিমেল হাওয়ায় তমার গায়ে কাটা দিতে লাগলো। বিকেলের শেষ আলোটা নিভে যেতে বসেছে। তমা শূন্য দৃষ্টি মেলে চারিদিকে তাকাচ্ছে। এখান থেকে ওর বাড়ি যেতে প্রায় ঘন্টাখানিকের পথ। সন্ধ্যার অন্ধকার তখন নামতে শুরু করেছে। তমার খুব ভয় হতে থাকে। ওকে এভাবে আলোথালো বেশে দাঁড়িয়ে থাকতে দেখে এক অটোচালক এসে বলে, আপু কোথায় যাবেন? পলাশ বাড়ি। সে তো মালাদুর। তমা একটু সাহস করে বলে, যাবেন কিনা সেটা বলেন। ঠিক আছে, উঠে পড়ুন। অটোওয়ালা কিছুদূর যাওয়ার পর গাড়ি মেইন রাস্তা থেকে একটা গলির মতো চিকন রাস্তার দিকে ঘুরিয়ে নেয়। তমার কেমন যেন সন্দেহ লাগে। ও অটো ড্রাইভারকে বলে, আপনি মহাসড়ক দিয়ে যেতে পারতেন। তা পারতাম, কিন্তু অনেক সময় লাগতো। এমনিতে শীতের রাত, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবেন। কিন্তু তমার ভয় লাগতে শুরু করে। কেননা অটোটা যতই ভিতরের দিকে যাচ্ছে ততই চারিদিকে ও শুধু জঙ্গল দেখতে পাচ্ছে। ও আবার অটো ড্রাইভারকে বলে, আপনি ঠিক রাস্তায় এসেছেন তো? হ্যাঁ আপু, একদম সঠিক রাস্তায় এসেছি। আরো কিছুক্ষণ এগিয়ে গভীর বাঁশঝাড়ের জায়গায় এসে অটোটা থামল। তমা রেগে গিয়ে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? প্লাস, মাগি তুই আগে গাড়ি থেকে নাম। একথা বলে অটোচালক তমার হাত ধরে টানাটানি করতে লাগলো। এতে তমার হাতের কাছে ছুরিগুলো ভেঙে ওই শয়তানটার হাতে বিঁধল। শয়তানটা হাতের মুঠি আলগা করতেই তমা নিজের হাত ছাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। দুপায়ে কাটা ফুটতে লাগলো। তবুও ও আজ থামছে না। কেন যেন মনে হতে লাগলো থামলেই শয়তানটা ওকে টেনে নিয়ে যাবে। ও পিছনে পিছনে সেই অটোটা ফিরে আসার শব্দ শুনতে পাচ্ছে। আজকের রাতের মতো এত ভয়ঙ্কর রাত ওর জীবনে আর কখনো আসেনি।
তমা এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে। অটোর শব্দ পেয়ে তমার ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পায়ে কাটা ফুটেছে, ঠোঁটটা কামড়ে ধরে ব্যথা সহ্য করে যাচ্ছে। অটোটা দৃষ্টির আড়াল হতেই তমা আবার দৌড়াতে লাগলো। মিঠুপথ পেরিয়ে পায়ে যেন ইট মোড়ানো পথে ছোঁয়া পেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু কোরাসলানের মতো ঝিঝির ডাক শোনা যাচ্ছে, আর তার সাথে হাড় কাঁপানো হিমের বাতাস। একসময় পিচ্চালা পথের সন্ধান পায় তমা। দ্বন্দ্ব হয়ে বিপুল সংকুল পথে দৌড়াতে দৌড়াতে তমা ক্লান্ত হয়ে পড়ে। অবসন্ন দেহে তমা একসময় একটা প্রাইভেট কারের সাথে যেন প্রচন্ড ধাক্কা খায়। অন্ধকারে অয়ন বুঝতে পারে না গাড়ির সামনে হঠাৎ কি এসে পড়ল। ও হার্ড ব্রেক কষে গাড়ি থামায়। গাড়ির দরজা খুলে বের হয়ে এসে দেখে গাড়ির সামনে একটা মেয়ে পড়ে আছে। একবার মনে হলো এই আপদকে পাশ কাটিয়ে চলে যাওয়াই ঠিক হবে, কিন্তু বিবেকের তাড়নায় অয়ন সেটা করতে পারে না। তমাকে পাজাকোলা করে তুলে গাড়ির ভিতরের সিটে শুয়ে দেয়। নিঃশ্বাস নিচ্ছে নাকি মরে গেছে সেটা দেখার জন্য অয়ন অচেতন মেয়েটার নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখতে লাগলো। কিন্তু কোনো উষ্ণ বাতাসে স্পর্শ পেল না ডাক্তার অয়ন। তবে কি মেয়েটা মরে গেল নাকি? কিন্তু হাল ছাড়ার পাত্র সে নয়। শীর্ণকায় দেহের হাতে কবজি ধরে পালস বোঝার চেষ্টা করে। খুব ধীর হলেও পালস চলছে, টিপ টিপ করে। নারীর গতি পেয়ে ডাক্তার অয়ন মনে মনে বলল, যাক বাবা, ভীষণ বাঁচা বেঁচে গিয়েছি। অতঃপর মেয়েটা বেঁচে আছে। মেয়েটার মুখের উপর থেকে চুল সরিয়ে দেখে রক্তে পুরো মুখ মাখামাখি। টিস্যু দিয়ে মুখের রক্ত মুছিয়ে দিতেই মায়াভরা মুখটার দিকে ডাক্তার অয়নের চোখ দুটো আটকে যায়। কতক্ষণ ওই মুখটার দিকে তাকিয়েছিল কে জানে। ফোনের শব্দে ডাক্তার অয়নের সমস্ত ইন্দ্রিয় যেন সজাগ হয়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সায়ান ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করেই অয়ন বলল, সায়ান, তুই কাল গাইবান্ধায় চলে আয়। আমি আজ ফিরতে পারবো না, এখানে জরুরি কাজে আটকে গিয়েছি। কি এমন জরুরি কাজ? এখন বলার মতো সময় হাতে নেই। কাল চলে আয়, তখনই সব জানতে পারবি। ফোনটা রেখেই অয়ন অস্থির হয়ে ওঠে। এদিকে হার্ড ব্রেক কষতে গিয়ে গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। সাথে সাথে সামনের দিকটা দুমড়ে মুচড়ে গিয়েছে। এখন এই মেয়েটাকে হাসপাতালে কিভাবে নেবে? এদিকে মেয়েটাকে দেখার পর থেকেই ওর শুধু মনে হতে থাকে মেয়েটা যেন ওর বহুদিনের আপন। প্রায় 5 বছর হলো ওর জীবন থেকে রেশমা চলে গেছে। আজ অবধি কোনো মেয়ের উপর এতটা আকর্ষণ ও অনুভব করেনি। দূর থেকে একটা গাড়ি আসতে দেখে মোবাইলের লাইট অন করে হাতের ইশারায় অয়ন থামতে বলল। কাছাকাছি আসতেই অয়ন দেখে এত পুলিশের গাড়ি। মনে মনে বলে, যেখানে বাঘের ভয় সেখানেই যেন সন্ধ্যা হয়। কাছে এসে গাড়িটা থামিয়ে দুজন পুলিশ বের হয়ে আসে। অয়ন পুলিশকে নিজের পরিচয় দিয়ে বলে। সামনে একটা গরু চলে আসাতে হার্ড ব্রেক কষতে গিয়ে গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, একটা লিফট দিলে ভালো হয়। আর গাড়িটা আপনারা থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, পরে আমি থানা থেকে সংগ্রহ করে নিব। ওকে, আসুন। প্লাস না মানে আমি তো একা নই, সাথে আমার ওয়াইফ আছে। সে বেশ আঘাত পেয়েছে, এখন অজ্ঞান হয়ে আছে। দুজন পুলিশের মধ্যে একজন বলে উঠল, এ কথা আপনি আগে বলেননি কেন? যান, আপনার স্ত্রীকে নিয়ে আসুন। এত সহজে বিষয়টা রফা হওয়াতে অয়ন যেন হাফ ছেড়ে বাঁচল। যদিও ওরা কেস করতে চাইছিল, কিন্তু অয়ন বেশ মোটা টাকা ওদের হাতে গুঁজে দেয়। সে কারণে ওরা আর কোনো উচ্চ বাচ্চ করেনি। অয়ন মেয়েটাকে পাজাকোলা করে নিয়ে পুলিশের গাড়িতে উঠল। পুলিশ মেয়েটার মুখের পানে তাকাতেই অয়ন বলল, অ্যাক্সিডেন্টের কারণে ট্রমাটাইজড হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, আমাকে দ্রুত হাসপাতালে যেতে হবে। অয়ন নিজেকে এভাবে অবলীলায় মিথ্যা বলতে দেখে অবাক হলো। অথচ ও কখনো মিথ্যা বলে না। আজ এই মেয়েটার জন্য ও সাবলীলভাবে মিথ্যা কথা বলে গেল। সামনের হাসপাতালে যেতে 1 ঘন্টা সময় লাগে। হাসপাতালে পৌঁছে অয়ন রিসিপশনে খবর দিতেই দুজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এসে মেয়েটাকে নামিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যায়।
পুলিশ ওদেরকে নামিয়ে দিয়ে নিজেদের গন্তব্যের দিকে চলে যায়। পুলিশ দুটো চলে যেতেই অয়ন এমার্জেন্সি ওয়ার্ডে 6 নম্বর কেবিনে চলে যায়। সেখানে ডক্টর শায়লা মেয়েটাকে চেক আপ করছে। ভালো মতো দেখে অয়নকে বলল, মাথায় বেশ রক্তক্ষরণ হয়েছে। সে যাই হোক, আমি দেখছি, তুমি এত চিন্তা করো না। অয়নও এই হাসপাতালের মেডিসিনের ডক্টর। এখানে ওর চেম্বার আছে। সপ্তাহে 2 দিন এখানে ডিউটি করে। সেই সুবাদে ডক্টর শায়লা ওর পূর্ব পরিচিত। শায়লা মেয়েটাকে ভালো করে চেক আপ করতে লাগলো। বেডের উপর শুয়ে থাকা ওই অচেতন মেয়েটার মুখটা অয়নের কাছে বড্ড বিষণ্ণ লাগে। বড় বড় আঁখি পল্লবে ঢাকা চোখ দুটোতে যেন বিষাদের সাগর জমে আছে। চোখ দুটো খুললেই সেই কষ্টের স্রোত যেন রক্তিম গালে আছড়ে পড়বে। শায়লাকে যে নার্সটা সাহায্য করছে সে হঠাৎ বলে ওঠে, মেয়েটা তো অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশকে ইনফর্ম করলে ভালো হতো। আর কিছু বলার আগেই অয়ন বলল, আমাকে এখানে পুলিশই নিয়ে এসেছে, সুতরাং আপনাকে এই ভাবনাটা না ভাবলেও চলবে। ডক্টর শায়লা নার্সটার উপর বিরক্ত হয়ে বলে, সিস্টার শেফালি, আপনাকে যা করতে বলা হয়েছে আপনি তাই করুন, অনর্থক সময় নষ্ট করবেন না। সিস্টার শেফালি টেস্ট করার জন্য রক্ত কালেক্ট করে চলে যেতেই অয়ন শায়লাকে বলে, শেফালি কিন্তু ভুল কিছু বলে নাই, কিন্তু তুমি তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করনি, মেয়েটাই তোমার গাড়ির উপর এসে পড়েছে। ভাগ্যিস তুমি রিস্ক নিয়ে হার্ট ব্রেক কষেছিলে, তা না হলে মেয়েটার অনেক বড় ক্ষতি হতে পারত। তুমি তো চাইলেই মেয়েটাকে পথের ধারে ফেলে চলে আসতে পারতে, কিন্তু তুমি তা করনি। মানবতার খাতিরে ওকে সাথে করে নিয়ে এসেছো। তুমি ওয়েটিং রুমে বসে বিশ্রাম নাও, মেয়েটাকে নিয়ে এত চাপ নিও না, ও ঠিক সেরে উঠবে। শায়লার কথায় আশ্বস্ত হয়ে অয়ন কেবিন থেকে বের হয়ে যায়। শায়লা অয়নের গমন পথের দিকে তাকিয়ে ভাবে, আজকের এই অয়ন ওর কাছে বড্ড অচেনা। 1 বছর ধরে ও অয়নের পিছনে লেগে আছে, কিন্তু আজ অব্দি ও অয়নের মন পায়নি। অথচ এই মেয়েটার মাঝে অয়ন কি এমন খুঁজে পেল যে ওর জন্য এত ভাবনা? অয়ন কেবিনের বাইরে এসে করিডোরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আকাশে আজ রূপার থালার মতো চাঁদ উঠেছে। আজ মনে হয় পূর্ণিমা। এরকম এক পূর্ণিমা রাতে রেশমা ওকে ফেলে প্রেমিকের হাত ধরে আমেরিকার পথে পা বাড়িয়েছিল। অথচ ওদের 5 বছর রিলেশনের পর নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুধু আমেরিকা যাওয়ার কারণে রেশমা ওকে চিরদিনের মতো ফেলে রেখে চলে গেল। 5 বছরের সম্পর্ক বিয়ের পর 2 বছরের সংসার জীবন রেশমার সাথে কাটিয়েছে। অথচ অয়ন ঘূর্ণাক্ষরে বুঝতে পারেনি রেশমা যে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত আছে। যেদিন অয়ন রেশমার এই সম্পর্কের ব্যাপারে জানতে পারল সেদিন নিজেকে ভীষণ বোকা মনে হয়। তারপর থেকে পৃথিবীর সমস্ত মেয়েদের উপর থেকে ওর বিশ্বাস উঠে যায়। না, এরপর থেকে ও আর কোনো সম্পর্কে জড়ায়নি, কিংবা জড়াতে বিন্দুমাত্র ইচ্ছা হয়নি। অথচ আজ এই মেয়েটার জন্য ওর কেন কষ্ট হচ্ছে ও বুঝতে পারছে না। মেয়েটার চেহারায় কেন এত বিষাদ জমে আছে? আচ্ছা, ও কেন মেয়েটাকে নিয়ে এত ভাবছে বুঝতে পারছে না। রাত প্রায় শেষ হতে চলল। শায়লা ওর ডিউটি শেষ করে চলে গিয়েছে। নতুন একজন সিস্টারকে অয়ন মেয়েটার কেবিনে দেখতে পেল। ভোর 4টার দিকে সিস্টার এসে অয়নকে জানালো পেশেন্টের জ্ঞান ফিরেছে। ওদিকে তমার জ্ঞান যখন ফিরে আসে ও তখন সিস্টারকে বলে এখানে ও কিভাবে এসেছে। সিস্টার ওকে বলে, আপনার হাজবেন্ড আপনাকে এখানে নিয়ে এসেছে, আমি ওনাকে খবর দিয়েছি, এখনই চলে আসবে। তমা খুব অবাক হলো। ও তো কাল বাড়ি থেকে পালিয়েছে, তাহলে সাব্বির ওর খোঁজ কিভাবে পেল? রাত্রির অন্ধকারে যতটুকু ওর মনে পড়ে ও একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, তারপর আর কিছু মনে নেই। এমন সময় কেবিনের দরজাটা কে যেন নক করছে। নক করার শব্দ শুনে সিস্টার বলল, ওই বুঝি আপনার হাজবেন্ড এলো। ভাগ্য করে এমন স্বামী পেয়েছেন। আপনার টেনশনে করিডোরে চেয়ারে বসেই উনি কাটিয়ে দিলেন। চাইলে উনি বিশ্রাম নিতে পারতেন।
তমা অবাক হয়ে সিস্টারের কথাগুলো শুনছে আর ভাবছে সত্যি কি ওর এমন ভাগ্য হবে। তমা অধীর আগ্রহে সাব্বিরকে দেখার জন্য বসে আছে, কিন্তু ওর হাসবেন্ড সাব্বিরের পরিবর্তে ও কাকে দেখছে। মানতেই হবে মানুষটা বেশ সুপুরুষ। আকাশি রঙের ফুলশ্রী শার্ট পরিহিত, যেটা কবজিতে ভাত দিয়ে গুটিয়ে রাখা হয়েছে। শার্টের বোতাম সবগুলো লাগানো রয়েছে। চোখে রিমলেস চশমা, পরনে ছাই রঙের ট্রাউজার আর পায়ে কালো লেদার শু। ভীষণ ফর্মাল লোকে, প্রায় 6 ফিটের মতো লম্বা, 30 এক বলিষ্ঠ যুবক। নির্মীত পেশিবহুল পেটানো শরীর যা পোশাকের উপর দিয়ে স্পষ্ট দৃশ্যমান। তমা যেন প্রথম দেখায় মানুষটার প্রেমে পড়ে গেল। তমা হা করে অয়নের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই নিজেকে সামলে নিল। আসলে প্রেম ভালোবাসা সবার জন্য নয়। তাছাড়া ওর কাছে কেমন যেন সব ধাঁধার মতো লাগছে। অয়ন কেবিনে এসে খুব সাবলীল ভঙ্গিতে বলল, কেমন আছেন? ভালো। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। অয়নের কথা শুনে তমা বিড়বিড় করে বলল, মরে গেলেই তো ভালো হতো। কিছু বলছেন? না, মানে আমি এখানে কিভাবে আসলাম? ওই কথা, আপনি তো আমার গাড়ির নিচেই পড়তে যাচ্ছিলেন। ভাগ্যিস হার্ড ব্রেক কষেছিলাম। যদিও গাড়ির অবস্থা 12টা বেজে গিয়েছে। সরি। কেন? আমার জন্য আপনার বিরাট ক্ষতি হয়ে গেল। গাড়িটা নষ্ট হয়ে গেল। তা একটু হলো বই কি, তবে মানুষের জীবনের মূল্য অনেক বেশি, যা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। বেঁচে থাকলে ওরকম বহু গাড়ি কেনা যাবে। আপনার বাসার ঠিকানাটা বলুন। উনাদের তো খবরটা জানাতে হবে। তমা ইতস্তত করতে লাগলো। আসলে ওর এই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর হয়তো এতক্ষণে ওর বাসায় পৌঁছে গিয়েছে। সাব্বির আর ওর শাশুড়ি ওর নামে কি বলেছে কে জানি। তমাকে চুপ থাকতে দেখে অয়ন বলল, কি হলো, বাড়ির ঠিকানাটা বলুন। ও, আপনার নামটাই তো জানা হলো না। তমা। বাহ, সুন্দরীতমা কিংবা প্রিয়তমা। এবার ঠিকানা বলুন। তমা ওর বাবার ফোনে কথা বলতে চায়। অয়ন ওর ফোনে তমাকে ওর বাবার সাথে কথা বলতে দেয়। তমা ওর বাবাকে হাসপাতালে আসতে বলে। সাক্ষাতে সব বলবে। ওর বাবা আর ওর ছোট মা খবর পেয়ে হাসপাতালে চলে আসে। তমার মুখে সবটা শুনে ওর বাবা যদিও বলে, আলোচনা করে একটা সমাধান বের করব। তোর ডিভোর্স হয়ে গেলে গায়ে তো খুব লেগে যাবে। তমার বাবার মুখে একথা শুনে ওর ছোট মা রেগে গিয়ে বলে, যে বাড়িতে আমাদের মেয়েরা তো অসম্মান হয়েছে সেখানে আলোচনা করার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তমা ওর ছোট মায়ের কথাগুলো শুনে খুব অবাক হলো। সাথে সাথে ওকে অপরাধবোধ গ্রাস করতে লাগলো। কদিন আগে এই মায়ের গর্ভে ওর একটা বোন হয়। দেখা তো দূরের কথা, কোনোদিন ফোনেও ওর বাবার কাছে বোনটার কোনো খোঁজ খবর করেনি। এমনকি এই মানুষটাকে আজ অব্দিও মা বলে ডাকেনি, কিংবা মায়ের সম্মানও দেয়নি। অথচ আজ উনি তমার ক্ষেত্রে যে কথা বললো, ওর মা বেঁচে থাকলে এই কথাই বলতো। তমার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তমাকে কাঁদতে দেখে ওর নতুন মা বলে, এখন কাঁদার সময় নয়। নিজেকে স্বাবলম্বী করে তৈরি করো। নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নাও। তুমি ওই প্রতারককে ডিভোর্স দিয়ে লেখাপড়া আবার শুরু করো। তোমার মায়ের মুখে একথা শুনে তোমার বাবা বলে, ও ডিভোর্স দিলে তো ছেলের কাছে দেনমোহরের টাকা পয়সা কিছুই পাবে না। বাবার মুখে একথা শুনে তমা বলে, আব্বা, আমি ওর কাছে এসবের কিছুই চাই না, শুধু মুক্তি চাই। তখন তোমার ছোট মা ওর কাছে এসে বসে। এরপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার সাথে ছেলেটা এত বড় অন্যায় করলো, ওকে এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? ওর তো একটা শাস্তি হওয়া দরকার। শাস্তি দিতে হলে সাব্বিরের মাকে দেওয়া উচিত। ওই মহিলাই সবকিছুর জন্য দায়ী। কিন্তু আমি এটা চাচ্ছি না। এমনিতেই আমার বিয়ে দিয়ে আব্বার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন কোর্ট কাছারি করতে গেলে আব্বার আরো টাকা পয়সা খরচ হবে।
এর থেকে আমার লেখাপড়ার পিছনে আব্বা অর্থ ব্যয় করুক যাতে আমি নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারি। আর আমার প্রতি সব অন্যায়ের বিচারের ভার আমি আল্লাহ পাকের হাতে ছেড়ে দিয়েছি। 2 দিন পর তমা হাসপাতাল থেকে ছাড়া পায়। বাড়ি যাওয়ার আগে অয়নের চেম্বারে ধন্যবাদ জানাতে আসে। সেদিন অয়ন ওর কাছে সেদিনের রাতের ঘটনা জানতে চায়। তমা বলে, আমি আমার বিষাক্ত অতীতকে আর মনে করতে চাই না। তারপরও যদি আপনার কৌতূহল হয়ে থাকে তাহলে একদিন সময় করে আমার সাথে দেখা করবেন। আমি আপনাকে আমার জীবনের সব কথাই বলবো। অয়ন ওর কাছে মোবাইল নাম্বার জানতে চায়। তমা বলে, এই মুহূর্তে আমার কাছে ফোন নাই। আপনার নাম্বারটা একটা কাগজে লিখে দিন, আমি যোগাযোগ করে নিব। অয়ন ওর নাম্বারটা একটা কাগজে লিখে তোমার হাতে দিয়ে বলে, দোয়া করি আপনার জীবনে চলার পথ যেন আল্লাহ পাক অনেক সহজ করে দেন। তমা অয়নের কাছে বিদায় নিয়ে ওর বাবা মায়ের সাথে বাড়ির পথে রওনা দেয়। এরপর তমার সাথে সাব্বিরের ডিভোর্স হয়ে যায়। তমা আবারও পড়াশোনায় মনোযোগী হয়। ওর ছোট মায়ের সাথে আস্তে আস্তে সম্পর্কটা সুদৃঢ় হতে থাকে। ছোট বোন ঐশীর তমার খুব ভক্ত হয়। তমার আজ মনে হয় মাঝে মাঝে জীবনে একটু কষ্ট পাওয়া ভালো। কষ্ট পেলে মানুষ বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে লড়াই করতে শিখে যায়। আর সবচেয়ে বড় প্রয়োজন মানুষ চিনতে শেখায়। তমা আজ ওর ছোট মাকে চিনতে পেরেছে। এই পৃথিবীতে কখনো কেউ কারো মা হতে পারে না, তবে মায়ের কাছাকাছি যেতে পারে। তমা বর্তমানে ওর ছোট মা বোন ঐশী বাবাকে নিয়ে জীবনের সুন্দর সময় পার করছে। ওদিকে অয়ন ওর ছোট ভাই সায়ানের কাছে সেদিনের অ্যাক্সিডেন্টের কথা সব বলে। ওদের দু ভাইয়ের সম্পর্ক বন্ধুর মতো। অয়ন সায়ানের কাছে তমার প্রতি ওর অনুভূতির কথা ব্যক্ত করে। এতে অবশ্য মনে মনে সায়ান খুশি হয়, কারণ ওর ভাবি ওভাবে চলে যাওয়ার পর অয়ন মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত ছিল। এখন যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে ওর বাবা মা সবাই হাফ ছেড়ে বাঁচতে পারে। গাইবান্ধা সদর হাসপাতালে ডিউটি করে, পাশাপাশি চেম্বারে রোগী দেখে অয়ন সপ্তাহে 4টা দিন পার করে। আর বাকি 3 দিন ঢাকায় ফিরে যায়। কিন্তু ও প্রতিদিন মোবাইলে নিজের অজান্তেই তমার ফোনের অপেক্ষা করতে থাকে। ফোন করে না দেখে মাঝে মাঝে ওর তমার উপর রাগ হয়। আবার নিজেকেই নিজে প্রশ্ন করে, তমা ওর কে হয়? কেন এবার তমা ওকে ফোন করতে যাবে? রেশমা চলে যাবার পর আজ অব্দি কোনো মেয়ের জন্য ওর এমন অনুভূতি হয়নি। মেয়েটা দেখতে মোটামুটি সুন্দরী, তবে রেশমার মতো ধারালি সুন্দরী নয়। তারপরও মুখটাতে কেমন যেন একটা মায়া আছে, যে মায়াতে আজ অয়নের জড়িয়ে পড়তে বড্ড ইচ্ছে হয়। মা জিন্নাত তারা ছোট ছেলে সায়ানের কাছে তমার কথা জানতে পারে। যদিও উনি মনে মনে খুশি এই কারণে যে রেশমা চলে যাবার পরে এই প্রথম অয়ন কোনো মেয়ের উপর নিজের অনুভূতি ব্যক্ত করলো। কিন্তু হঠাৎ দেখায় ভালো লাগা কি মোহনা ভালোবাসা সেটা আগে অয়নকে বুঝতে হবে। তাছাড়া মেয়েটির সম্পর্কেও খোঁজ খবর নিতে হবে। উনার ডিভোর্সি ছেলের জন্য একটা ডিভোর্সি মেয়েকেই বউ হিসেবে আনবেন। যদিও আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা বলে পাত্র হিসেবে অয়ন প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে অনেক মেয়ের বাবাই অয়নের কাছে মেয়েকে বিয়ে দিতে চাইবেন। তাই ডিভোর্সি মেয়ে আনা দরকার কি? কিন্তু জিন্নাত তারা ওনাদের সাথে একমত নন। কারণ ডিভোর্স যদি একটা মেয়ের ক্ষেত্রে ত্রুটি হিসেবে ধরা হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন নয়? উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন নিজের ডিভোর্সি ছেলের জন্য কোনো ডিভোর্সি মেয়েকেই বউ করে আনবেন। সেদিন অয়ন চেম্বারে রোগী দেখছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। ও একটু অবাক হলো। এই সময়টাতে ওকে যারা চিনে তারা কেউ ফোন দেয় না। সবাই জানে ও এই সময়টাতে চেম্বারে বসে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই চোখটা যেন আটকে গেল। নামটা সকালে রোদের মতো জ্বলজ্বল করছে। ও এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল, কেমন আছেন? তমা একটু অবাক হলো। হ্যাঁ, এটা ঠিক, ও ফোন নাম্বার দিয়ে এসেছিল। কিন্তু উনি যে সত্যিই ওর ফোন নাম্বারটা মোবাইলে সেভ করে রাখবেন সেটা তমার ধারণার বাইরে ছিল। তমা নিজেকে সামলে নিয়ে বলে, ভালো আছি। তা হঠাৎ কি মনে করে ফোন দিলেন? আব্বুর প্রেসারটা অনেক বেশি। আপনার চেম্বারে আব্বাকে নিয়ে আসতে চেয়েছিলাম। ওকে, নিয়ে আসুন।
এরপর থেকে তমা প্রায় ওর বাবাকে নিয়ে অয়নের চেম্বারে যায়। অয়ন যেহেতু মেডিসিনের ডাক্তার পাশাপাশি কার্ডিওতে এমএস করেছে, সে কারণে তমা ওর বাবাকে অয়নের তত্ত্বাবধানে চিকিৎসা করাতে লাগলো। ওর বাবার হাইপারটেনশন সাথে কার্ডিয়াক সমস্যাও ধরা পড়েছে। ডাক্তার সন্দেহ করছে ব্লক থাকতে পারে। অয়নই এনজিওগ্রাম করাবে। সেই সূত্র ধরে ওদের মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মাঝে মেসেঞ্জারেও আলাপ হয়। ওর বাবার হার্টে দুটো ব্লক ধরা পড়েছে। অয়ন তমাকে বলেছে ওর বাবাকে যেন ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ডাক্তার ফাতেমা আপুর কাছে অয়ন তমার বাবাকে রেফার করেছে। যেদিন তমার বাবার হার্টে রিং পরানো হবে তার একদিন আগে তমা ওর বাবাকে নিয়ে ঢাকায় চলে আসে। ওর ভাইয়ের বাসায় ওঠে। অয়নও ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে তমা আর ওর বাবার সাথে দেখা করে। তমার ভাইয়ের সাথে অয়ন পরিচিত হয়। তমার বাবার হার্টে রিং পরানো খুব সুন্দরভাবে সমাপ্ত হয়। বিশেষ করে অয়ন তমার বাবাকে নিজের আত্মীয় হিসেবে পরিচয় দেওয়াতে ডাক্তার স্পেশাল কেয়ার নেয়। অয়নের বিনয়ী আচরণ, ভালো ব্যবহারে তমা এবং ওর বাড়ির সবাই খুব মুগ্ধ। অয়নের তমাকে বেশ ভালো লাগে। মাঝে মাঝে রাত জেগে ওর সাথে কথা বলে। নিঃসঙ্গতা এখন ওকে আর গ্রাস করে না। হতাশা ওর জীবনটাকে আশ্চর্যে বেঁধে রাখে না, যার ফলে অয়নের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন ও বেশ হাসি খুশি থাকে। জিন্না তারা লক্ষ্য করেছে অয়ন মাঝে মাঝে রাত জেগে কার সাথে যেন ফোনে কথা বলে। সেদিন রাত 2টোর সময় জিন্না তারা ওয়াশরুমে যাওয়ার সময় অয়নকে ফোনে কার সাথে যেন কথা বলতে দেখে। মনে হলো খুব কাছের কারোর সাথে যেন অয়ন কথা বলছে। অয়নের ছোট ভাই সায়ানের কাছ থেকে জিন্না তারা তমা সম্পর্কে জানতে পেরেছেন। ওদের দু ভাইয়ের সম্পর্ক বন্ধুর মতো। দুজন দুজনের কাছে সব কথাই শেয়ার করে। জিন্না তারা ছেলের পরিবর্তন দেখে মনে মনে ভীষণ খুশি হলেন। তাই সেদিন নাস্তার টেবিলে অয়নকে বললেন, এভাবে আর কতদিন চলবে? এবার তো বিয়ে করে থিতু হতে হবে। তখন অয়ন তোমার কথা জিন্না তারাকে জানায়। জিন্না তারাও আর দেরি করতে চাইলেন না। জিন্না তারা তাড়াহুড়ো দেখে অয়ন বলল, এত তাড়াহুড়ো করার দরকার নেই, আরো কটা দিন যাক। কিন্তু জিন্না তারা আর অপেক্ষা করতে চাইলেন না। যদি ছেলের মতো পাল্টে যায়। সে কারণে তোমার সাথে পরিচিত হওয়ার কথা বলে অয়নের কাছ থেকে তোমার ফোন নাম্বার নিয়ে নেন। অয়নের সাথে যেদিন তোমার কথা হয় সেদিন ও খুব ফুরফুরে মেজাজে থাকে। বিষাদে ভরা চোখ দুটো ঘোর লাগা স্বপ্নে তখন বিভোর থাকে। যদিও অয়ন এখন পর্যন্ত ওকে কিছু বলেনি, তবে তমা বুঝতে পারে অয়ন ওকে খুব পছন্দ করে। 2 বছর সময় পার হয়ে গেল। সামনে সাবসিডিয়ারি পরীক্ষা শুরু হবে। পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে। এখন ও আর নিজের জীবন নিয়ে আক্ষেপ করে না। তবে ডিভোর্সি বলে 60 বছরের বুড়ো থেকে শুরু করে মানসিক প্রতিবন্ধী, অসুস্থ রোগী, শিক্ষিত অশিক্ষিত সব ধরনের প্রস্তাব আসছে। তখন মনটা ভীষণ বিষণ্ণ লাগে। নিজেকে বড্ড অপান্তেও মনে হতে থাকে। ওর ছোট মা ওকে সাহস দিয়ে বলে, এত ভেঙে পড়ো না, বিয়ে তোমার হবে। তবে এবার দেখে শুনে নিবে আর নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নিবে। ছোট মাকে তোমার ভালো মা বলে ডাকতে ইচ্ছা করে। আসলে ছোট মা ওর কষ্টটা পরিপূর্ণ উপলব্ধি করতে পারেন। নিজেও তো ঘর পোড়া, তাই অন্যের ঘর পুড়ে গেলে কতটা বেদনার জল তার হৃদয়ে নদীতে বয়ে যেতে পারে তিনি তা বুঝে নিতে পারেন। মুখ ফুটে তোমাকে তেমন কিছুই বলতে হয় না। তমা গাইবান্ধা সরকারি কলেজে সোসিওলজিতে অনার্স পড়ছে। কলেজে যায় আর যেটুকু সময় বাড়িতে থাকে ওর ছোট মাকে কাজে সাহায্য করে। ছোট বোন ঐশীর দেখাশোনা করে। ছোট মা বিধবা ছিলেন। বিয়ের 2 বছরের মাথায় ওনার স্বামী হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর বাবার বাড়িতে 5 বছর ছিলেন। বাবা মা বেঁচে না থাকাতে ভাইয়ের সংসারে অনেক গঞ্জনা ওনাকে সহ্য করতে হতো। সে কারণে তমার ক্ষতে জায়গার কষ্ট উনি উপলব্ধি করতে পারেন। উনি সবসময় তমার মন বুঝে কথা বলেন। এত কিছুর মাঝে অয়নের সাথে ওর যখনই কথা হয় সেই মুহূর্তে বসন্তের মাথায় সম্মিলন যেন ওকে ছুঁয়ে যায়।
অয়ন ও ডিভোর্সি, তাহলে ওর জন্য কি তোমার মতো এরকম বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে, নাকি ছেলে বলে সাতক্ষণ মাফ হয়ে যায়? তোমার খুব জানতে ইচ্ছা করে, কিন্তু সাহস করে বলে উঠতে পারে না। অয়ন অবশ্য তোমার জীবনের কথা জানতে চেয়েছিল। তমা অল্প স্বল্প বলেছে, পুরোটা বলতে পারেনি। আসলে স্বপ্ন ভাঙার কষ্ট কাউকে বলা যায় না, কারণ যতবার বলবে ততবারই যে সে আঘাতপ্রাপ্ত হবে। এ কারণে অয়নের কাছে তমা ওর জীবনের বিষাক্ত অতীতের কথাগুলো শুনতে চায় না। খারাপ স্মৃতিগুলো ভুলে যেতে হয়, নিজেকে ভালো রাখার জন্য ভুলতে হয়। তমা সেই চেষ্টাই করছে প্রতিনিয়ত। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো বাড়ি নীরব হয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। তমা ওয়াশরুমে গিয়ে অজু করে এসে ঈশার নামাজ আদায় করে নিল। সামনে পরীক্ষা, কিন্তু চোখ দুটো বারবার মোবাইলের স্ক্রিনের দিকে চলে যাচ্ছে। আজ 4 দিন হয়ে গেল অয়নুকে ফোন দেয় না। ওর গলার ভয়েসটা শোনার জন্য তোমার কান দুটো যেন অস্থির হয়ে আছে। ফোনটা বেজে উঠল। তমা ফোনটার দিকে তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ধরবে না ভেবে কি মনে করে যেন ফোনটা ধরে বলে, হ্যালো, কে বলছেন? ফোনের অপর প্রান্তের মানুষরা ওর কথার উত্তর না দিয়ে বলল, তমা বলছো? গলার স্বরটা এত কোমল, তমার মনটায় ভালো লাগা ছেয়ে গেল। গলার স্বরটায় এক ধরনের মায়া লুকানো আছে। তমা প্রত্যুত্তরে বলে, জি বলছি, আমি অয়নের আম্মু বলছি। আন্টি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। খুব সুন্দর করে সালাম দিলে, ভীষণ ভালো লাগলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আগামীকাল তোমার সাথে দেখা করতে স্যানকে নিয়ে দেরবান্ধা আসছি। তবে অয়নকে জানিও না। তোমার বাবা মায়ের সাথে পরিচিত হতে আসছি। তমা কি বলবে বুঝতে পারছে না। তুতলি কোনো রকমে জিজ্ঞাসা করলো, কাল কখন আসবেন আন্টি? আসরের নামাজের পর আসবো। বেশি ব্যস্ত হবে না। তোমার মা বাবার সাথে পরিচিত হতে আর তোমাকে দেখতে আসবো। ফোনটা রেখে তমা যেন আবেগে আপ্লুত হয়ে গেল। কেমন যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। পরদিন খুব ভোরে তমার ঘুম ভাঙল। ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে গিয়ে অয়নের মা আসার কথাটা জানালো। ওর ছোট মা শুনে ব্যতিব্যস্ত হয়ে বলে, এই গুরুত্বপূর্ণ সংবাদটা তুমি রাতেই জানাতে পারতে। কোনো সমস্যা নেই, আন্টি বলেছে আমাদের সাথে শুধু 1 কাপ চা খাবে। তাই বললে কি হয় মা? তোমার বাবাকে বাজারে পাঠাতে হবে। তুমি চা বানাও, আমি তোমার বাবাকে খবরটা জানাচ্ছি। তমা মাথা নেড়ে সায় দিল। তমার কাছে আজকে সকালটা অন্যরকম লাগছে। বহুদিন এরকম স্নিগ্ধ সকাল ওর জীবনে আসেনি। উঠোনটা সকালে নরম রোদে ভাসছে। পাখির কিচির মিচির শব্দ আর পায়রার খোপে বাক বকুন ডাকে ওর মনের আঙ্গিনায় এক অন্যরকম সুর ভাসছে। যে সুরে আছে এক নতুন জীবনের জয়গান। বিকালের দিকে জিন্নাতারা ছোট ছেলে সায়ানকে নিয়ে তোমাদের বাসায় হাজির হলেন। তমার বাবা মায়ের উষ্ণ আতিথেয়তা জিন্নাতারা গ্রহণ করলেন। নানারকম পিঠা পায়েসের স্বাদ উপভোগ করলেন। সর্বোপরি যে উদ্দেশ্যে আসা, অর্থাৎ তমাকে ওনার বেশ পছন্দ হলো। কেন যেন মনে হলো এই মেয়েটাই ওনার ছেলেটাকে সুখী করতে পারবে। তাই আর দেরি না করে মোটামুটি বিয়ের কথা পাকা করলেন। সামনের শুক্রবার বিয়ের ডেট করতে চাওয়াতে তোমার বাবা একটু আপত্তি করছিলেন। আজ তো শনিবার, মাঝখানে মাত্র 6 দিন। এত অল্প সময়ে কিভাবে মেয়ের বিয়ের আয়োজন করবেন? তবে জিন্নাত তারা সোবহান সাহেবকে বুঝিয়ে বলেন, আমাদের ছেলে মেয়ে দুটোই তো ঘরপোড়া গরু, সুতরাং খুব বেশি লোক জানাজানি দরকার নেই। আর খুব সাধারণভাবেই আমি ওদের বিয়েটা সম্পন্ন করতে চাই। আমরা শুধু মন প্রাণ খুলে ওদের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব, জগতের সব সুখ যেন আল্লাহ পাক ওদের দান করেন। এরপর তোমার হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে জিন্নাত তারা মনে একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরে আসলেন। সেদিন রাতে ডিনার শেষ করে অয়নকে ডেকে বললেন, তোমার সাথে তোর বিয়েটা পাকা করে ফেললাম। আম্মু একটু তাড়াহুড়ো হলো না তো? আরো কটা দিন দেখলে হতো।
দেরি করতে নেই। তাছাড়া তোমাকে দেখে আমার বেশ ভালো লেগেছে। মেয়েটা তোর সাথে নিজেকে ঠিক মানিয়ে নেবে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো হলেই ভালো। এই কথা বলে অয়ন নিজের রুমে চলে যায়। জিন্নাত তারা ছেলের গমন পথের দিকে তাকিয়ে অতীতের ভাবনায় হারিয়ে গেলেন। যেদিন অয়নের সাথে রেশমার ডিভোর্স হয় সেদিনই অয়নের বাবা আমজাদ সাহেবের সিভিয়ার হার্ট অ্যাটাক হয়। 7 দিন আইসিইউতে থেকে না ফেরা দেশে উনি পাড়ি জমান। উনাকে একা করে আমজাদ সাহেব চিরতরে চলে গেলেন। সংসারের সব দায়িত্ব ওনার কাঁধে ফেলে গেলেন। জিন্নাত আর স্বামীর উপর খুব বেশি নির্ভর ছিলেন। 2 ছেলের দেখাশোনা করা, আর নিজের হাতে পরম যত্নে স্বামী সন্তানের জন্য রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, এসবেই উনি ব্যস্ত থাকতেন। আমজাদ সাহেব চলে যাবার পর বাড়ির কর, সমস্ত বিল, লোন পরিশোধ থেকে শুরু করে বাজার সদাই সবকিছু ওনাকেই করতে হচ্ছে। আজও ওনার মনে পড়ে যেদিন বিয়ে হয়ে আমজাদের হাত ধরে বাপের বাড়ি থেকে বের হচ্ছিলেন সেদিন ওনার বাবা ওনার মাথায় হাত রেখে বলেছিলেন, লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি যাচ্ছ। যদিও বাড়ি থেকে কোনোদিন বের হতে হয় সাদা কাফন পরে বের হবে। হাজিরনা তারা অপেক্ষায় আছেন সাদা কাফন পরে বের হওয়ার জন্য। সেজন্য ছেলে দুটোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে সংসারী করতে চাইছেন। অয়নের ওপর যে একটু নির্ভর করবেন সেই উপায়ও এতদিন ছিল না। রেশমা চলে যাবার পর থেকে ছেলেটা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত ছিল। তমার সাথে পরিচিত হবার পর থেকে ওর মাঝে কিছুটা স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। এই জন্য জিন্নাত তারা দেরি করতে চাইছেন না। তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। বিয়ের দিন সকালে অয়নের মনটা খারাপ হয়ে গেল। ওর কেন যেন মনে হতে লাগলো এই মেয়েটার সাথেও ওর অ্যাডজাস্ট হবে না। হয়তো কোনো এক বসন্তে তমা অন্য কারো হাত ধরে চলে যাবে। ও বিয়ের আয়োজন বন্ধ করতে মায়ের রুমে আসতেই ও মাকে কিছু বলার আগে মা জিন্নাত তারা অয়নকে বললেন, মেয়েটাকে কষ্ট দিও না বাবা। তোমরা দুজনেই ঘর ভাঙা মানুষ, তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করো। রওনা দেওয়ার আগে জোহরের নামাজ পড়ার সময় আরো 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন তোমাদের ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। নয়ন মাকে আর কিছু বলতে পারল না। মায়ের কথা মতো নামাজ পড়ে নিজেদের গাড়িতে করে তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। খুব বেশি জানাজানি করেননি জিন্না তারা। অয়ন আর সায়ানকে নিয়ে ঢাকা থেকে দুপুর 1টার দিকে রওনা দেন। গাইবান্ধায় তোমাদের বাড়িতে পৌঁছাতে রাত 8টা বেজে যায়। তোমাকে লাল বেনারসি পরানো হয়েছে। জিন্না তারা নিজের হাতে তোমাকে সীতাহার পরিয়ে দিলেন। 2 কানে ঝুমকা হাতে গোলাপ মালা পরিয়ে দিলেন। তোমার গায়ের রংটা আজ যেন আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মেয়েটা শুধু চোখে মোটা করে কাজল দিয়েছে, আর ঘন কালো চুলগুলো আঁচড়ে একটা হাত খোপা করে নিয়েছে। এতেই যেন রূপ উথলে পড়ছে। ঢাকা থেকে তোমার ভাই ভাবি আসছে। দূর থেকে তোমার বাবা নিজের মেয়েকে এভাবে স্নেহের আঁচলে জিন্না তারা বাঁধতে দেখে মনে মনে হাঁফ ছেড়ে বাঁচলেন। উনার মন বলছে এবার মেয়েটা তার সুখী হবে। বিয়ে পড়ানো শুরু হয়েছে। তোমার ছোট মা এসে ওর সামনে দাঁড়ায়। ছল ছল চোখে তমা ওর ছোট মায়ের দিকে তাকায়। ছোট মা ওর চোখের পানি মুছিয়ে বলে, আল্লাহ পাকের উপর ভরসা করে কবুল বলো মা। সাথে সাথে জিন্নাত তারাও বলে ওঠেন, আমি তোমার মা হয়তো কোনোদিন হতে পারবো না, তবে শাশুড়িও হতে চাই না। আমি তোমার মায়ের মতো হতে চাই। জিন্নাত তারার কথায় তোমার মনটা ভরে গেল। ও কবুল বলে ফেলল। বাকি সব আনুষ্ঠানিকতা শেষ করে ছেলে আর বৌমাকে নিয়ে জিন্নাত তারা রাত 12টার দিকে গাইবান্ধা থেকে ঢাকার পথে রওনা দেন। তোমার বাবার বুকটা আজ আনন্দে ভরে ওঠে। ডিভোর্স হওয়ার পর মেয়েটাকে নিয়ে উনি খুব দুশ্চিন্তায় ছিলেন। আল্লাহ পাকের রহমতে আগের বিয়ের থেকে সব দিক থেকে তোমার এই বিয়েটা ভালো হয়েছে। তোমাকে নিয়ে চিন্তা করতেন বলেই মাঝে মাঝে প্রেসারটা বেশ বেড়ে যেত। তোমার ছোট মা এসে বলে, এবার আপনি চিন্তা মুক্ত হন। নিজের শরীরের যত্ন ঠিকঠাকভাবে নেবেন। ছোট মায়ের কথা শুনে তোমার ভাই হাসান বলে, আব্বা ছোট মা কিন্তু ঠিক কথাই বলেছে। তুমি এবার নিজের দিকে খেয়াল রাখবে।
তমার ভাবি জুলেখা বলে, তমার তো রাজ কপাল, রাজপুতের মতো এবার স্বামী জুটেছে কপালে। ঢাকায় নিজেদের বাড়ি গাড়ি সব আছে। জুলেখার কথায় তমার ছোট মা খুব বিরক্ত বোধ করে, কারণ মেয়েটা এমনিতেই বেশ দুঃখী। এভাবে বললে তমার সুখের কপালে নজর লাগতে পারে। সে কারণে বিরক্ত ভাব নিয়ে জুলেখাকে বলে, বৌমা এভাবে বলো না, ওর স্ট্রাগলটা তোমার দেখতে হবে। রাতের পর যেমন দিন আসে তেমনি দুঃখের পর সুখ আসে। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সব দিক থেকে ওকে সুখে ভরিয়ে দেয়। শাশুড়ির কথায় জুলেখার খুব রাগ হলো। মনে মনে বলে, মায়ের থেকে যেন মাসির দরদ বেশি। গাড়ি আগাতে থাকে, আর তোমার বুকের ভেতরটাও মোচড়াতে থাকে। আগেরবার শুধু মনে হয়েছিল, একবারে বাড়ি থেকে বের হতে পারলে সহজে আর এ বাড়িমুখো হবে না। সহজে ওকে বাড়িমুখো হতে হয়নি। তালাকের মতো এক কঠিন দলিল নিয়ে বাপের বাড়িতে ফিরতে হয়েছে। তবে ফিরে এসে ওর ভুল ভেঙেছে। বাড়ির প্রতিটি মানুষ ওকে কত ভালোবাসে সেটাও ও উপলব্ধি করতে পেরেছে। এটাও তো ওর জীবনের অনেক বড় পাওয়া। সে কারণেই বাপের বাড়ির মানুষগুলোর জন্য আজ বুকের পাঁজরগুলো যেন ভেঙে পড়ছে। দু চোখের কোল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। অয়ন একসময় ওর হাতে টিস্যু পেপার ধরিয়ে দেয়। ভোরের দিকে জিন্নাত তারা ঢাকায় নিজেদের বাড়িতে পৌঁছে যান। বাড়িতে পৌঁছে জিন্নাত তারা তমাকে একটা বড় ঘরে খাটের উপর বসিয়ে দেয়। পুরো ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো রয়েছে। ক্লোসেট থেকে হালকা পিঙ্ক কালারের আর্নির একটা সুতি শাড়ি বের করে তোমার হাতে তুলে দেয়। পেটিকোট আর ব্লাউজ দিয়ে বলে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি কিচেনে গিয়ে তোমাদের নাস্তার ব্যবস্থা করি। তমা মাথা নাড়িয়ে সায় দেয়। জিন্নাত তারা চলে যাবার পর তমা পুরো ঘরটায় চোখ বুলায়। বেশ পরিপাটি করে ঘরটা গুছিয়ে রাখা হয়েছে। দেওয়ালে ঝুলানো অয়নের ছবির দিকে তাকিয়ে বুঝে নিল এই ঘরটা অয়নের। শাড়িটা নিয়ে তমা ওয়াশরুমে চলে যায়। সেখানে হাত মুখ ধুয়ে শাড়িটা বদলে নেয়। পুরো ওয়াশরুমটা ভিজিয়ে ফেলে। যদিও শাওয়ারের জায়গাটা কাচ দিয়ে ঘিরে রাখা রয়েছে, তারপরও ওর অসাবধানতায় ওয়াশরুমের মেঝেটা ভিজে দেয়। বেনারসি শাড়িটা এনে ঘরে ডিভানের উপর ছড়িয়ে দেয়। তমার শাড়িটা কোনো রকমে গায়ে জোড়ায়। আসলে মফস্বলে বড় হওয়াতে শহুরে হালচাল ওর অনেকটাই অজানা। এমন সময় দরজার নক করে অয়ন ঘরে ঢুকে। ডিভানের উপর এভাবে শাড়ি ছড়িয়ে দেওয়াতে মনে মনে তমার উপর খুব বিরক্ত হয়। ওয়াশরুমে গিয়ে পুরো বাথরুম ভেজা দেখে ওর মেজাজটা আরো তিরিক্ষি হয়ে ওঠে। ওর মনে হতে লাগলো, তমাকে বিয়ে করে কি ও ভুল করলো? যার মাঝে কালচারের অবশিষ্ট নেই তাকে নিয়ে সারা জীবন কাটাবে কি করে? অয়ন আর তমার বিয়ে বেশ কিছুদিন সময় পার হয়ে গেল, কিন্তু জিন্নাত তারা ছেলে বৌমা কারো মুখেই যেন সুখের ছোঁয়া দেখতে পেলেন না। তিনি মনে মনে ভীষণ মুষড়ে পড়লেন। সমস্যাটা কি বুঝতে পারছিলেন না। কিন্তু এই কয়দিনে তমাকে যতটুকু দেখেছেন তাতে মনে হলো, অয়নকে ও ভালোই কেয়ার করে। অয়নের জন্য মেয়েটা বেশ তটস্থ থাকে। মনে মনে নিজের ছেলের উপর খুব রাগ হলো। আগের বউটা ওকে ডমিনেট করত, আর এখন ও তমাকে ডমিনেট করে। তমার সাথে একান্তে কথা বলার জন্য উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন। সেই সূত্র ধরেই একদিন সকালে অয়ন গাইবান্ধায় চলে যাবার পর জিন্নাত তারা তমাকে নিজের কাছে ডেকে নিয়ে বললেন, তোমার মনে আছে, বিয়ের দিন তোমাকে বলেছিলাম আমি কোনোদিন তোমার মা হতে পারবো না, তবে শাশুড়িও হতে চাই না। আমি তোমার মায়ের কাছাকাছি একজন হতে চাই। জিন্নাত তারার কথা শুনে তমা কেঁদে ফেলে। ওকে কাঁদতে দেখে জিন্নাত তারা বললেন, কান্না তো কোনো সমাধান বের করতে পারবে না। যে কোনো বিষয়ের নিষ্পত্তি করতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়। তমা চোখের পানিটা মুছে বলে, মা, আমার আসলে আর বিয়ে করাই উচিত হয় নাই। স্বামী সুখ আমার কপালে লেখা নাই। এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক নয়। একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তমাও হয়তো তাই ভাবলো। জীবনে কখনো হতাশাকে স্থান দিতে হয় না। আল্লাহ পাকের উপর ভরসা করে ধৈর্য ধরতে হয়।
তবে জিন্নাত তারা ছেলের উপর প্রচন্ড ক্ষুব্ধ হন। সামনে তমার পরীক্ষা। তমা পরীক্ষা দেওয়ার জন্য গাইবান্ধায় নিজের বাবার বাড়িতে চলে যায়। জিন্নাত তারা এই সুযোগে অয়নকে জিজ্ঞাসা করে, তোমার সমস্যাটা কি আমায় বলতে পারো? তুমি কোন সমস্যার কথা বলছো? কেন না জানার ভাব করছো? তুমি ঠিকই বুঝতে পারছো আমি কোন বিষয়ের কথা বলছি? আম্মু, আমি আসলেই বুঝতে পারছি না। তোমার সাথে তোমার সমস্যাটা কি? মেয়েটা কোন দিক থেকে তোমার অযোগ্য? তুমি তো প্রথম ওর কথা আমায় বলেছিলে। সে কারণেই তো আমি তোমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করলাম। তোমাকে আরো কটা দিন সময় হাতে নিতে বলেছিলাম। একটা কথা শুনে রাখো, তুমি কটা দিন কেন 1000 বছর সময় নিলেও কোনো কাজ হবে না, কেননা তুমি যতক্ষণ নিজেকে পরিবর্তন করবে না ততক্ষণ তোমার জীবনের কোনো কিছুর পরিবর্তন ঘটবে না। মেয়েটা দেখতে ভালো, বয়স কম, তোমাকে বেশ মেনে চলে, ভালো রাখতে পারে, কোন দিক থেকে তোমার অযোগ্য বলতে পারো? অয়ন মায়ের কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে থাকলো। তারপর কেশে গলাটা পরিষ্কার করে বলে, তুমি তো ওর সাথে একই রুমে থাকো না, তাই তুমি বুঝবে কি করে? প্রচন্ড অগোছালো থাকে, যেটা আমার ভীষণ বিরক্ত লাগে। যখনই ওয়াশরুমে যাবে ওয়াশরুম ভিজিয়ে ফেলবে। তাছাড়া সাজসজ্জাতেও একটু যেন কেমন। জিন্নাত তারা ছেলের উপর মনে মনে আরো ক্ষেপে গেলেন, কিন্তু বাইরে সেটা বুঝতে না দিয়ে বেশ গম্ভীর হয়ে বললেন, তুমি যে কারণগুলো বললে আপাত দৃষ্টিতে এগুলো কোনো সমস্যাই না। আর সাজসজ্জার কথা যেটা বললে সেটা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? মনে নেই আগের জনের ক্ষেত্রে প্রতি মাসে পার্লারে তোমাকে কত টাকা গুনতে হতো? এসব সাধারণ বিষয় বাদ দিয়ে ওর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ও অগোছালো থাকে, এখন থেকে তুমিও অগোছালো থাকবে। একটা কথা তোমায় বলি, আবারও যদি তোমার ডিভোর্স হয় এরপর তোমার কাছে আর কোনো মেয়ে আসতে চাইবে না। কথাটা মনে রেখো। জিন্নাতারার এই কথাটা যেন অয়নের জীবনে ওষুধের মতো কাজ করলো। এরপর থেকে অয়ন তোমার সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। বিয়ের 4 মাসের মাথায় তমা কনসিভ করলো, কিন্তু একটু অসাবধানতায় মিসক্যারেজও হয়ে গেল। এতে তমা মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। অয়নেরও মনটা বেশ খারাপ থাকে। সে কারণে জিন্নাত তারা অয়নকে ডেকে বললেন, তোমরা দুজনে দেশের বাইরে থেকে ঘুরে আসো, দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যাবে। মায়ের কথাতে অয়ন অফিস থেকে 7 দিনের ছুটির ব্যবস্থা করে। 2 দিন পর 14ই ফেব্রুয়ারি, ওই দিনই তমাকে নিয়ে থাইল্যান্ডে উড়াল দেওয়ার প্ল্যান করে। অয়নের কাছে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান শুনে তমা মনে মনে ভীষণ খুশি হয়। শাশুড়ি জিন্নাত তারা তমাকে নিয়ে শপিং এ যায়। জিন্স প্যান্ট, লং ফতুয়া, ম্যাচিং করে হিজাব, সানগ্লাস কিনে দেয়। নির্দিষ্ট দিয়ে অয়ন তমাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। বোর্ডিং পাস, ইমিগ্রেশন ক্রস করে তমা আর অয়ন প্লেনের জন্য অপেক্ষা করে। হাতে ঘন্টা খানিক সময় আছে। দুপুর 12টায় থাই এয়ারওয়েজে ওরা রওনা দিবে। অয়ন এয়ারপোর্টের কফি শপ থেকে 2 কাপ কফি আর 2টো স্যান্ডউইচ অর্ডার করে। ওরা দুজনে কফি খেয়ে কিছু ফটোশুট করে। অয়ন তমার দিকে তাকায়। মেয়েটাকে আস্তে আস্তে ওর ভালো লাগতে শুরু করেছে। ওর সবচেয়ে যে গুণটা অয়নকে আকর্ষণ করে সেটা হচ্ছে মানিয়ে নেওয়ার চেষ্টা করা, নিজেকে পরিবর্তন করা। এই কয় মাসে তমা নিজেকে অনেকটাই পরিবর্তন করেছে। ডেনিম জিন্স প্যান্টের উপর সাদা জমিনে নীল সুতো দিয়ে কাজ করা একটা লং ফতুয়ার সাথে নীল সাদা প্রিন্টের একটা হিজাব মাথায় দিয়ে, চোখে সানগ্লাস আর পায়ে কেচ, সব মিলিয়ে মেয়েটাকে অপূর্ব লাগছে। তমাও আর চোখে অয়নের চোখের মুগ্ধতাকে উপভোগ করছে। আর মনে মনে ভাবছে একটু ধৈর্য ধরলে আসলেই জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করে। তমার দৃষ্টিতে আজ একরাশ মুগ্ধতা। ব্ল্যাক জিন্সের সাথে হালকা আকাশি রঙের ফুল স্লিভ শার্টের হাতাটা গোটানো, কবজিতে রোলেক্স ঘড়ি, পায়ে কেটস, চোখে সানগ্লাস, তমার কাছে অয়নকে নায়কের মতো লাগছে। প্লেনে ওঠার সময় হয়ে এলো। অয়ন এক হাতে তমার হাত ধরে অন্য হাতে হ্যান্ড লাগেজ নিয়ে ইকোনমিক ক্লাসে নিজের নির্দিষ্ট সিটে আসন গ্রহণ করলো। অয়নের যদিও প্লেনে কয়েকবার চড়া হয়েছে, কিন্তু তমার এই প্রথম। অয়ন তমার সিট বেল্টটা বেঁধে দিল। প্লেনটা যখন উড়তে শুরু করলো তমার একটু ভয় হতে লাগলো। অয়ন আলতো করে পিছন দিক থেকে তমাকে জড়িয়ে ধরে রাখলো।
অয়নের এই কেয়ারিং তোমার মনটাকে আন্দোলিত করে দেয়। এদিকে ছেলে আর বউকে এভাবে একসাথে হাসি মুখ করে বেড়াতে যেতে দেখে জিন্নাত আর চোখ দুটো আর্দ্র হয়ে ওঠে। আসলে সন্তানের পরিপূর্ণ সুখটাই বাবা মাকে সুখী করে দেয়। অয়ন আর তমা চলে যেতেই জিন্নাত আর কোমর বেঁধে ছেলের ঘর পরিষ্কারের কাজে নেমে পড়ে। যেহেতু তমার এক্ষেত্রে একটু কমতি আছে, সেটা জিন্নাত আর নিজের শ্রম দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ উনি নিজেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন এবং দুই ছেলেকে সেভাবেই গড়ে তুলেছেন। ছেলের রুমের ফ্যান পরিষ্কার থেকে শুরু করে আলমারি, ক্লোসেট, খাট, রুমের সমস্ত ফার্নিচার ভিজা কাপড় দিয়ে মুছে ধুলো পরিষ্কার করে দেয়। এরপর কাজের অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে বাথরুম ক্লিন করে দেয়। ওদের বিয়ের পর থেকেই যখনই তমা আর অয়ন কোথাও বেড়াতে যায়, এই সুযোগে ছেলের ঘর পরিষ্কারের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। প্রতিবারই তমা এসে লজ্জাবনত চোখে বলবে, মা আমাকে দেখিয়ে দিলে আমি তো পরিষ্কার করতে পারতাম। তাছাড়া আমার চোখে তো ময়লা ধরা পড়ে না। আপনারও তো কষ্ট হয়। জিন্না তারাও মুচকি হাসি দিয়ে বলে, আমি আর কতদিন করব? একসময় তোমাকেই সব বুঝে নিয়ে করতে হবে। জিন্না তারাও জানেন তমাও একসময় শিখে যাবে। কারণ নারী যখন স্ত্রীতে পরিণত হয় তখন তাকে সবকিছুই শিখে নিতে হয়। সায়ানের মেডিকেল কলেজ বন্ধ হওয়াতে বাসায় ফিরে আসে। সকাল থেকে মাকে এভাবে ভাবির ঘর পরিষ্কার করতে দেখে বলে, তোমার মতো শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। জিন্না তারা হাসিমুখ করে বলেন, ভাগ্য কিনা জানি না, তবে জগতের প্রতিটি মায়ের কাছে সন্তানের সুখটাই সবচেয়ে প্রাধান্য পায়। ঘন্টা তিনেকের মধ্যে তমা আর রয়ন থাইল্যান্ডে পৌঁছে যায়। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে পাতায়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে একটা রেস্টুরেন্টে ওরা হালকা কিছু খেয়ে নেয়। হোটেলে পৌঁছাতে ওদের সন্ধ্যা হয়ে যায়। আজ 14ই ফেব্রুয়ারি। তমা অধীর আগ্রহে অয়নের মুখ থেকে কিছু রোমান্টিক কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কিন্তু অয়ন এ যুগের ছেলে হলেও ওর ভিতরে এই ধরনের আবেগ খুব কম। হোটেলে পৌঁছে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দেয়। অয়ন ওকে লক করে কিছু খাবার কিনতে বাইরে চলে যায়। তমার চোটটা একসময় লেগে আসে। অয়ন তমার পাশে এসে দাঁড়ায়। এরপর তমাকে পাজা কোলে করে তুলে গোল হয়ে ঘুরতে থাকে। তমা খিলখিল করে হাসতে থাকে। একসময় তমাকে কোল থেকে নামিয়ে দিয়ে তমার হাঁটুর কাছে পা ভাঁজ করে বসে একটা গোলাপ ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ মাই ডিয়ার। তমা ফুলের তোড়াটা হাতে নিয়ে বলে, আই লাভ ইউ টু। অয়ন তমার দিকে তাকিয়ে বলে, এটুকুতেই আমি সন্তুষ্ট হব না, আমাকে কিস করতে হবে। তমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে থাকে। তমার লজ্জাবনত মুখ দেখে অয়ন মিটি মিটি হাসে। এরপর তমাকে জড়িয়ে ধরে বলে, আজ তোমাকে শিখিয়ে দিব কিভাবে কিস করতে হয়। তমা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। অয়ন ওর ধাক্কা খেয়ে বলে, কি ব্যাপার, আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? অয়নকে দেখে তমা আরো লজ্জা পেয়ে যায়। স্বপ্ন যে এত জীবন্ত হতে পারে সেটা ভেবেও খুব অবাক হয়। এরপর অয়ন তমাকে জড়িয়ে ধরে বলে, আমাকে নিয়ে বুঝি স্বপ্ন দেখছিলে? তমা নিজেকে একটু স্বাভাবিক করে বলে, আজ তো ভালোবাসা দিবস। তমার মুখের কথা কেড়ে নিয়ে অয়ন বলে, শুধু একটা বিশেষ দিন নয়, আমার কাছে প্রতিটি দিন হবে ভালোবাসা দিবস, আর প্রতিটি রাত হবে বাসর রাত। অয়ন তমার ঠোঁটের দিকে নিজের ঠোঁটটা এগিয়ে আনতেই তমা লজ্জা পেয়ে অয়নের বুকে মুখটা লুকায়। আর ভালোবাসার অমৃত সুধায় ওর ডুবে যেতে বড্ড ইচ্ছে হয়। সমাপ্ত।